আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ৩১। চৌধুরী বাড়িতে সকাল সকালই জমে উঠেছে আসিফের হলুদের আয়োজন। বিয়েটা ছোট পরিসরে হলেও শুরু থেকেই প্রেস ও মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশে ভরে উঠেছে আঙিনা। হায়াত, নূপুর, মিনহাজা, রিয়া আর আরাবিরা মিলে হাসি ঠাট্টার মধ্যে হাতে মেহেদি পড়ছে। ওদিকে রাজ আর আদিব ব্যস্ত আসিফকে গোসল করাচ্ছে। আসিফ ফাজলামো স্বরে আদিবকে বলল, ভাইয়া আমাকে পরিষ্কার করে দে ভালো মতো, কালকে বাসর করতে হবে। রাজ বাঁকা হাসলো, কেন ভাই, বিয়ে না হলে কি আর পরিষ্কার হতে না কখনো? আদিব হো হো করে হেসে বলল, হ্যাঁ, আমি সবসময় ফ্রেশ থাকি, যাতে আমার বউ কোনো অভিযোগ করতে না পারে। আমার বউ কথাটা শুনে খানিকটা বিব্রত হলো রাজ। রাগে মাথায় যেন সপ্তম আসমান ভেঙে পড়ল। তবুও নিজের রাগকে আড়াল করে চুপচাপ হাসি ঠাট্টায় নিজেকে মাতিয়ে রাখলো। ড্রয়িং রুমে বসে আদিবের মা, চাচি আর ফুফুরা যত্ন করে হলুদ বাটছেন, আর বাড়ির কর্তারা অবসর ভঙ্গিতে চা চুমুক দিয়ে সবকিছু উপভোগ করছেন। হায়াতরা মিলে ঠিক করেছে সবাই আজ লাল টুকটুকে গায়ে হলুদের শাড়িতে সাজবে, আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরবে। অনলাইনে অর্ডার করা শাড়িগুলো একে একে হায়াত সবার হাতে তুলে দিল। ঠিক তখনই আদিব আর রাজ নিচে নেমে এলো। হায়াতের পাশে এসে বসতেই আদিব দুষ্টুমি করে তাকে কোলে তুলে নিল। চারপাশে থাকা সবাই হেসে উঠল, আর হায়াত লজ্জায় সরে যেতে চাইল, কিন্তু আদিব শক্ত করে ধরে রাখলো হায়াতকে। ওদিকে রাজের চোখে হঠাৎ অদ্ভুত দৃষ্টি ভেসে উঠল। মনে মনে বলল, আজ রাতেই তোর সুখের সংসার শেষ করব আমি সাদাত। হায়াতকে নিয়ে শুরু করব আমি আমার চাল। তোর এত টাকা সম্পত্তি, কই আমার তো কিছু নেই। আমি আজ রাতেই হায়াতকে নিজের করে নিব। তোর বউয়ের সর্বনাশ করব আমি, আর তুই কিছু জানতেও পারবি না। দুপুর একটা, সকলকে শাড়ি বুঝিয়ে দেওয়ার পর আরাবি আর হায়াতরা বসে ঠিক করলো একটু পরেই তারা কনের বাড়ি যাবে। পরিবারের অন্যরা এতে সম্মতি জানালো। ঠিক হলো আসিফের মামাতো ভাই তৌসিফ গাড়ি নিয়ে মেয়েদের পৌঁছে দেবে মানিকগঞ্জে। আদিব একটু চিন্তিত গলায় বলল, আম্মু ওদের কি একা, মানে তৌসিফ কি পারবে আর নাকি আমি যাব? সিফাত একটু হেসে বলল, ভাইয়া তুই কি একবেলার জন্য বউকে ছাড়া একটু থাকতে পারিস না? হাসি ঠাট্টার পর্ব চুকিয়ে এরপর আরাবি ও বাকিরা গোসল করতে গেল। যেহেতু কনের বাড়ি মানিকগঞ্জ, তাই সাভার থেকে রওনা হলে কিছুটা সময় লাগবেই। সেজন্য সবাই ঠিক করলো দুপুরের মধ্যে রওনা দেয়া হবে, যাতে সন্ধ্যার আগেই পৌঁছে কনের হলুদ সন্ধ্যায় যাওয়া যায়। হায়াত সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই আদিব নিঃশব্দে তার পেছন পেছন রওনা হলো। রুমে এসে হায়াত হাতে থাকা কাঁচা ফুলের গহনা ড্রেসিং টেবিলের ওপর আলতো করে রাখলো। ঠিক তখনই পেছন থেকে দরজা খোলার মৃদু শব্দ কানে এলো। চমকে উঠে ঘাড় ফিরাতেই চোখে পড়ল আদিবকে। হায়াত ছোট ছোট চোখ করে কটমট করে তাকালো তার দিকে। আদিব ঠোঁট কামড়ে এক চিলতে দুষ্ট হাসি ফুটিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো হায়াতের দিকে। হায়াতের কাঁধের ওপরে দুহাত রেখে নেশালো চোখে তাকালো। হায়াত চোখ নামিয়ে ফেলল। আদিব একটু ঝুঁকে লাজুক পাখির থুতনিতে হাত রেখে মৃদু আওয়াজে বলল, আজকে ভাবছি, আহ হ্যাঁ, আমরা লাজুক পাখিকে নিয়ে গোসল করব। অনেকদিন হলো আমরা একসাথে গোসল করি না, তাই না জান? সরুন তো, অযথা বাজে বকা বন্ধ করুন, সব সময় লুচুগিরি করতে আসেন। বউ, এটা তুমি বলতে পারলে? তুমি ছাড়া আর কে আছে আমার বলো? কার সাথে আমি লুচুগিরি করব? আর হ্যাঁ, এটাকে লুচুগিরি বলে না। হায়াত আদিবের বুকে মাথা রেখে বলল, তাহলে কি বলে শুনি? আদিব হায়াতের গলায় মুখ ডুবিয়ে দিল, জোরে জোরে ঠোঁট দিয়ে চেপে ধরল। আস্তে আস্তে নিচের দিকে মুখ ডুবিয়ে দিল। হায়াত আদিবের চুল খামচে ধরল, শার্টের বোতাম খুলতে লাগলো। আদিব মুচকি হেসে বোতাম খুলতে সাহায্য করলো। এরপর হায়াত আদিবের লোম দিয়ে ঢাকা বুকে অজস্র চুমু খেতে লাগলো। আদিব হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। প্রায় মিনিট বিশেক ধরে ওষ্ঠের স্বাদ নিতে লাগলো। হায়াতের গলায় থেকে ওড়না টেনে নিচে ফেলে দিল, কোলে তুলে নিয়ে ডিভানের ওপর শুইয়ে দিল। হায়াত ও আদিবের সাথে সমান তালে তাল মিলাচ্ছে। আবারও 10 মিনিট ওষ্ঠের স্বাদ নিতে লাগলো। একটু পর আদিব হায়াতের ওষ্ঠে উত্তেজনাপূর্বক কামড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে হায়াতের ওষ্ঠ থেকে রক্ত বের হতে লাগলো। ব্যথায় অস্পষ্ট স্বরে আহ শব্দ করে উঠল। আদিব সাথে সাথে ওষ্ঠ ছেড়ে দিল। সেখান থেকে 2 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। আদিব ডিভানের পাশে থাকা দই আর মিষ্টির প্লেট থেকে কিছুটা দই হায়াতের ওষ্ঠে লাগিয়ে আস্তে আস্তে চুমু খেতে লাগলো। হায়াত চোখ বন্ধ করে নিঃশ্বাস ফুঁকছে। এদিকে আরাবির ফুলের টিকটিটা পড়তে গিয়ে ছিঁড়ে গিয়েছে, তাই হায়াতের রুমের দিকে আসলো।
দরজা খোলা আছে বলে নক না করে ভেতরে প্রবেশ করলো, কিন্তু চোখের সামনে দুজনকে রোমান্স করতে দেখে হাঁ হয়ে গেল। দুজনেই সমান তালে রেসপন্স করছে। অন্যদিকে আরবি যে রুমে এসে দাঁড়িয়ে আছে, সেদিকে তাদের কোনো খেয়াল নেই। আরবের পা যেন পাথর হয়ে গিয়েছে। চোখ খুলে আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। দরজাটা হালকা করে চাপিয়ে দিয়ে পেছন ঘুরতেই সামনে দেখলো আসিফ দাঁড়িয়ে আছে। আসিফ হালকা গম্ভীর স্বরে বলল, ভাইয়া কি রুমে আছে? আরবি আনমনে বলল, হ্যাঁ রুমেই। আরবির কথা শেষ হতেই আসিফ দরজা ধাক্কা দিতে যাবে, তখন আরবি ব্যাপারটা বুঝতে পেরে দরজার সামনে এসে দাঁড়ালো। না না, ভেতরে কেউ নেই, চলুন এখান থেকে। ভাইয়া। আসিফ খানিকটা কপাল কুঁচকে আরবির ব্যাপার স্যাপার বোঝার চেষ্টা করছে। তুমি আমাকে আটকাচ্ছ কেন? সরো সামনে থেকে। না না প্লিজ, ভেতরে যাবেন না, না হলে আমি যা দেখেছি আপনিও তা দেখে ফেলবেন। আসিফ খানিকটা সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, ভাইয়া আর হায়াত কি ঝগড়া করছে? সামথিং রং আরু? হ্যাঁ হ্যাঁ, রং চা দুধ চা সবই হবে। ভেতরে যাওয়া যাবে না এখন? মানে কী সব উল্টাপাল্টা বকছো তুমি? আরাবি চোখ বন্ধ করে দরজার সামনে থেকে সরে গিয়ে বলল, হায়াত আর ভাইয়া এখন রোম্যান্স করছে, চলুন এখান থেকে। এই বলে আরাবি ভোঁদড় মারল। আসিফ হা হয়ে গিয়েছে আরাবির কথায়। ব্যাপারটা মাথায় ঢুকতেই মনে মনে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে নিজের রুমে চলে গেল। হায়াতের পরনের জামাটা খুলে ফেলল আদিব, বক্ষস্থল জুড়ে হাত দিয়ে চাপতে লাগলো। হায়াত একটু একটু ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। এরপর পরমাবেশে সুধা পান করতে লাগলো। পাশে থাকা খানিকটা দই হায়াতের শরীরে ঢেলে দিল, আর আদিব তার রসনা দিয়ে লেহন করতে লাগলো। হায়াত প্রত্যেক নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আদিব জোরে জোরে উদরে কামড় দিতে লাগলো। হায়াত আদিবের দুষ্টুমি বুঝতে পেরে পিঠের ওপর জোরে জোরে কিল ঘুষি দিতে লাগলো। হায়াতের দুই হাত বেল্ট দিয়ে বেঁধে নিল। হায়াত অসহায় মুখ করে আদিবের দিকে তাকালো। এখন না প্লিজ, দেরি হয়ে যাবে। হুশ, আমি আছি তো, আমি পৌঁছে দিয়ে আসবো। আর কিছু বলতে না দিয়ে হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। হায়াত করতে লাগলো, আর বলল, আব উম, আমি সবার সাথে যাব। আদিব ওষ্ঠ ছেড়ে দিয়ে আবারও উদরের দিকে 4 আঙুল নিচে মুখ ডুবিয়ে বলল, আচ্ছা যাবে, তবে এখন আর কোনো ডিস্টার্ব করবে না, আমাকে আমার কাজ করতে দাও। হায়াত যেন কথা বলতে ভুলে গেল। আদিব জোরে জোরে জিহ্বা দিয়ে রসনা করছে। হায়াত আদিবের চুলে হাত বুলাতে লাগলো। একটু পর হায়াতকে আদিব পরম আবেশে বিভিন্ন প্রসেস করে তা খেতে লাগলো। হায়াত নিমিষে কেঁপে উঠে বসে পড়ল। আদিব বাঁকা হাসলো। হায়াত এখন খেয়াল করলো দরজা বন্ধ করা হয়নি। আদিবকে ইশারা করতেই আদিব গিয়ে দরজা লাগিয়ে দিল। হায়াত একটা কালো মিষ্টি নিজের মুখে পুরে নিল। আদিব এসে হায়াতের মুখ থেকে নিয়ে কিস করতে করতে খেতে লাগলো। একটু মিষ্টি নিয়ে হায়াতের মুখে পুরে দিল। হায়াত ফাজলামো স্বরে বলল, স্ট্রবেরি দিয়ে খেলে আরও ভালো লাগতো। তোমার ইচ্ছে আমি কালই পূরণ করবো জান, এখন মিষ্টি দিয়ে খাও সোনা। 5 মিনিট পর হায়াতকে কোলে তুলে নিল। এরপর ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। হায়াতকে জড়িয়ে ধরে জোরে জোরে চুম্বন করতে লাগলো। হায়াত উন্মাদনায় সারা শরীরে হাত বুলাতে লাগলো। আদিব হায়াতের দিকে কোমল চোখে তাকালো। আজকে দেই, ওষুধ খাবে না তো? না, আর কিছুদিন পর। ওকে, যা বলবেন ম্যাডাম, আপনারই সব। আদিব আবারও কোলে তুলে নিল আর কানে ফিসফিস করে বলল, আজ মাত্র 2 পজিশনে। রেডি তো আমার লোড সামলানোর জন্য? আপ কিন্তু একটু ধীরে ধীরে। আদিব হায়াতের ভেজা পদ্মে শিশ্ন সেট করে জোরে জোরে চাপ দিতে লাগলো। হায়াত যেন ব্যথায় সুখে দুভাবেই পুরো সুখের সাগরে ভেসে যাচ্ছে। আদিব হাঙ্কি স্বরে বলল, যান, শান্তি পাচ্ছ তো? এভাবেই পুরো 2 ঘন্টা দুটি হৃদয় সম্পূর্ণ পরিপূরক হয়ে গেল। আত্মার অশেষ মিলনে প্রশান্তি ভরা চোখে দুজন দুজনের গায়ে হেলান দিয়ে ওয়াশরুমের ফ্লোরে বসে আছে। হায়াত বালতি থেকে একটু পানি নিয়ে শরীরে ঢেলে দিল। আদিব যেন হায়াতের মোহে ডুবে গেল। তবে হায়াত আদিবকে সুযোগ না দিয়ে শরীরে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। আদিব কপাল স্লাইড করে বলল, এই লাজুক পাখি কোথায় যাচ্ছ? এখনো আরেক রাউন্ড বাকি আছে। উফ বউ, চলে যাও কেন? চুপ, আমার শরীর জুড়ে ব্যথা হচ্ছে। আর না, রাতে আবার। এখন পারবো না। রাতে দিবে তো? জানি না। আদিব কিছু না বলে হায়াতকে আলমারির সামনে থেকে কোলে তুলে নিয়ে বারান্দার সোফায় শুইয়ে দিল। এরপর আবারও আত্মার আকাঙ্ক্ষা ইচ্ছাকে পূরণ করতে মেতে উঠল অসীম সাগরের ঢেউয়ে। হায়াত একটু পরই ব্যথায় কান্না করতে লাগলো। আদির বাচ্চা, কোমর গেল রে। বউ, আসতেই তো। চুপ। আহ, আমার কোমর, উফ।
বউ, এত উফ উফ করো না প্লিজ, না হলে আবার তোমার গোসল করতে হবে। চোখের সামনে থেকে সরুন আপনি। সন্ধ্যা ৬টা, হায়াতটা মাত্রই কনের বাড়ি থেকে ফিরে এসেছে। এদিকে চৌধুরী বাড়ির ছাদে আসিফের হলুদের স্টেজে আলো ঝলমলে সাজসজ্জা, গায়ে হলুদের গান ভেসে আসছে স্পিকারে, চারিদিকে রঙিন বাতি ও ফুলের ছড়াছড়ি। আসিফকে ঘিরে আদিপরা ইতিমধ্যেই পাগলাটে নাচ শুরু করেছে। একের পর এক মজার স্টেপে তারা সবাইকে মাতিয়ে তুলছে। হায়াতরা খিলখিলিয়ে হাসছে, তালি দিয়ে উচ্ছ্বাস বাড়িয়ে দিচ্ছে। পুরো ছাদটা যেন উৎসবের আনন্দে কেঁপে উঠছে। কিন্তু সেই আনন্দমুখর দৃশ্যের আড়ালে রাজের চোখে অন্যরকম ঝড়। একপাশে নাচ থামিয়ে দাঁড়িয়ে ভাবছে কিভাবে হায়াতকে ঘুমের ওষুধ খাওয়ানো যায়। এত মানুষের মধ্যে আজ যদি না পারি, কালকের দিন তো হাতের মুঠোয় আছেই। যেভাবেই হোক একটা না একটা ফাঁদ আমি ফেলবই। এরপর হায়াতরা সকলে মিলে নাচতে শুরু করলো। হায়াতকে এভাবে নাচতে দেখে আদিপ উন্মাদ হয়ে গেল। সকল মানুষের মধ্যে থেকে হায়াতকে নিয়ে স্টেজের পেছনে গেল। হায়াত বিরক্তি মাখা মুখ করে আদিপের দিকে তাকালো। কি হয়েছে, এভাবে নিয়ে আসলেন কেন? আদিপ কিছু না বলে হায়াতের উদর থেকে শাড়িটা একটু সরিয়ে জোরে জোরে চুমু খেতে লাগলো। পেছনে তেমন একটা আলো নেই বলে হায়াত আর আদিপকে থামালো না। মিনিট পাঁচেক পর ওষ্ঠে ওষ্ঠ পুড়ে নিল। হায়াতও সমান তালে রেসপন্স করতে লাগলো। একটু পরই ওই দিক থেকে নূপুর ভাবি ভাবি বলে ডাকতে লাগলো। হায়াত আদিবকে মৃদু ধাক্কা দিয়ে শাড়ি ঠিক করতে করতে স্টেজে চলে গেল। আকস্মিক ধাক্কায় আদিব সরে গিয়েছে, না হলে এত ছোট ধাক্কায় আদিব তো আর লাজুক পাখিকে ছাড়ার মানুষ নয়। এদিকে দূরে থেকে সবটাই লক্ষ্য করছিল রাজ। রাগে মাথায় আগুন জ্বলছে তার। আজকে বাড়ির সকল মেয়েরা পরেছে লাল শাড়ি আর ছেলেরা সাদা পাঞ্জাবি, সকলেই দেখতে মোহনীয় লাগছে। মিসেস অরোরা হায়াতকে সিঁড়ির সাইডে নিয়ে আসলেন। হায়াত একটু ইনোসেন্ট মুখ করে বলল, কি হয়েছে আম্মু, কিছু বলবে? সরি সরি, কিছু বলবেন? হায়াতের কপালে চুমু দিলেন মিসেস অরোরা। তারপর বললেন, হয়েছে তুমি করেই বলবে এরপর থেকে। তোমার শাড়ির কুচিগুলো খুলে গিয়েছে, জলদি ঠিক করে নাও, না হলে আমি করে দিচ্ছি। এই বলে মিসেস অরোরা হায়াতের শাড়িটা ঠিক করে দিল। শেষ করে হায়াতের দিকে তাকিয়ে বলল, রাজের থেকে দূরে থাকবে, মনে থাকে যেন। হুম আম্মু। হ্যাঁ যাও এখন। আর এখন মেহমানরা আসবে, একটু পর নিচে আসবে। যতই হোক বাড়ির বড় বউ তুমি, তাই টুকটাক কাজ করবে আমাদের সাথে। আচ্ছা আম্মু, কোনো চিন্তাই করবেন না। একে একে কনের বাড়ি থেকে অতিথিরা আসতে শুরু করলো। কয়েকজন ছাদে উঠতেই হাসি আনন্দে জমে উঠল আসিফের হলুদের আয়োজন। এমন সময় এক ঘটক মহিলা পান চিবোতে চিবোতে হায়াতের পাশে এসে বসলো। চোখ বুলিয়ে বলল, মা, তোমার বাড়ি কোন দিকে? হায়াত ভদ্রভাবে উত্তর দিল, জি আন্টি, ধামরাইয়ের ওই দিকে। কথা শেষ করার আগেই ঘটক হেসে উঠল, মা, তুমি এনে পরবার আইসো? তুমি দেখতে মেলা সুন্দর তো। তোমার জন্য একটা ভালো পাত্র আছে, তুমি রাজি হলে তোমার আব্বা আম্মার সাথে আলাপ করি। হায়াত যেন মহিলার কথা শুনে তাজ্জব বনে গেল। মনে মনে বলল, হায় রে, কি দিনকাল এলো! আমি বিবাহিত, অথচ আমাকে আবার বিয়ে দিতে চাইছে। আচ্ছা, আমাকে দেখতে কি বিবাহিতদের মতো লাগে না? ওদিকে আদিব দূর থেকে হায়াতের মুখ দেখে এগিয়ে এলো, মুচকি হেসে বলল, কি আন্টি, আপনি সেই ঘটক না? ঘটক পানের ফিক ফেলে গম্ভীরভাবে বলল, হ বাজান, আমি আসিফের বিয়ের ঘটক। তা তোমার বউ কই বাজান? আসিফ ভ্রুকুচকে হায়াতের দিকে তাকালো। আমার বউয়ের পাশে বসে আছেন আর সামনেই আমাকে জিজ্ঞেস করছে আমার বউ কোথায়। মহিলা হায়াতের দিকে তাকিয়ে বিস্ময়ে বলল, তুমি সত্যি এই শ্যামলার বউ? হায়াত হি হি করে হেসে মাথা নাড়ল। মহিলা চুপচাপ উঠে চলে গেলেন আর আদিবার হায়াত হেসে লুটোপুটি খেতে লাগলো। তখনই আরবি এগিয়ে এসে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? আদিব সব খুলে বলতেই সেও হাসিতে যোগ দিল। মেহমানরা একে একে খাওয়া দাওয়া সেরে এবার আসিফকে হলুদ ছোঁয়াতে শুরু করলো। চারপাশে হাসি ঠাট্টার রোল পড়ে গেল। এদিকে আরবি ক্যামেরা হাতে কিছু ছবি তুলে দিল আদিবার হায়াতকে। দুজনেই মজার ছলে কয়েকটা পোজ দিল। অল্প কিছুক্ষণ পর আরবি স্টেজে উঠল আসিফকে হলুদ ছোঁয়াতে। কিন্তু আসিফ বারবার মুখ সরিয়ে নিচ্ছিল, মজার ছলে এড়িয়ে যেতে চাইছিল। কিন্তু তাতে আরবি চোখ ভিজে আসছিল। মনে হচ্ছিল এবারই হয়তো কান্না করে দেবে সে। ঠিক তখনই রাজ এগিয়ে এসে আসিফকে শক্ত করে ধরে ফেলল। আরবি সুযোগ বুঝে আসিফের গালে হলুদ ছোঁয়ালো, আর সেই সঙ্গে ঠোঁটে খেলে গেল এক বিজয়ী হাসি। চারপাশে হাসাহাসি আর হাততালিতে মুহূর্তটা প্রাণবন্ত হয়ে উঠল। এরপর আদিব হায়াতও এগিয়ে গিয়ে আসিফকে স্নেহ ভরে হলুদ মাখিয়ে দিল। উৎসবের আনন্দে ভরে উঠল পুরো ছাদ।
হায়াত আসিফকে ফল খাইয়ে দিচ্ছিল আর সকলে সেই দিকেই তাকিয়েছিল। আদিব পাশে বসে টেবিল থেকে একটু হলুদ নিয়ে সারি ভেদ করে উদরে ছুঁয়ে দিল। হায়াত বিষয়টা আন্দাজ করে লজ্জায় হেসে ফেলল। হায়াত আর মিসেস অরোরার সাথে আরাবিও একসাথে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই আদিবের চাচি সোফিয়া চৌধুরী এসে বললেন, হায়াত একটু চা দিয়ে আসো তোমার চাচুকে, আমি ওপরে থাকা সব জিনিস নিচে নামাচ্ছি। হায়াত মাথা নাড়ালো, তবে সে তখন বেঁচে যাওয়া খাবার আত্মীয়দের দেওয়ার জন্য বক্সে গোছাচ্ছিল। তাই আরাবি মিসেস অরোরাকে বলে নিজেই ট্রে হাতে নিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে প্রায় নিচে পড়ে যাচ্ছিল সে। ঠিক তখনই একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেলল, কিন্তু সেই ধাক্কায় ট্রের গরম চা ছলকে গিয়ে আরাবির পায়ে পড়ে গেল। ব্যথায় আরবি চিৎকার করে উঠল, আল্লাহ গো, আমার পা! আসিফ সঙ্গে সঙ্গেই আরোকে আঁকড়ে ধরে নিজের রুমে নিয়ে এলো। আরবি চোখ তখনও ব্যথায় শক্ত করে বন্ধ করে রেখেছে। আসিফ তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে মগে পানি ভরে এনে তার পা ডুবিয়ে দিল ঠান্ডা পানিতে। কিছুক্ষণ পর আরবি চোখ মেলে তাকাতেই সামনে আসিফকে দেখতে পেল। সে একটু সরতে চাইছিল, কিন্তু তার আগে আসিফ কঠিন গলায় ধমক দিল, চুপ করে বসে থাকো, একটু নড়াচড়া করবে না মেয়ে। তারপর নিজে মেডিসিন বক্স থেকে মল এনে ওষুধ ধীরে ধীরে আরবির পায়ে লাগিয়ে দিল। ঘরটিকে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন সবার অগোচরে এখানে অন্যরকম এক অধ্যায় শুরু হয়ে গেল। আত্মীয় স্বজন ভরে যাওয়া বাড়ির একটা রুমও ফাঁকা নেই। ঠিক হলো মেয়েরা একসাথে হায়াতদের রুমে ঘুমাবে আর ছেলেরা ছাদে। তা শুনেই আদি ভ্রুকুচকে অসহায় ভঙ্গিতে হায়াতের দিকে তাকিয়ে বলল, বউ চলো না আমরা একটা রিসোর্ট বুক করি, কাল সকালে এসে পড়বো। হায়াত চারপাশে তাকাতে দেখলো সবাই মুখ চেপে মিটিমিটি হাসছে। সে কপাল কুঁচকে উত্তর দিল, কেন, আমি তো এখানেই ঘুমাবো, চাইলে আপনি আসিফ ভাইদের নিয়ে যেতে পারেন। মিনহাজা মজা করে বলল, ভাবি লাইট অফ করো, ঘুমাতে হবে তো। আদিব এবার আরও অসহায় মুখ করে হায়াতের কাছে এগিয়ে গেল। আমার বউটাকে আমাকে একটু দাও না, বউ আসো প্লিজ। তার কথা শুনে সবাই হেসে গড়িয়ে পড়ল। হায়াত লজ্জায় আর রাগে কি করবে বুঝে উঠতে পারছিল না। আদিব হায়াতকে দরজার পাশে দাঁড়িয়ে কয়েকটা ফ্লাইং কিস করলো। বউ চলো যাই, না হলে তুমি চাইলে আমরা বেলকনিতে গিয়েও ঘুমাতে পারি ক্লিওকে নিয়ে। হায়াত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি যাবেন নাকি আপনাকে ধাক্কা দিয়ে বের করবো সবাই? বেচারা আদিব অসহায় মুখ করে রুম থেকে বের হয়ে গেল। মনে মনে বলতে থাকলো, ধুর, কত আশা করেছিলাম আজ রাতে আমাদের বাচ্চার প্রসেসিং শুরু করব। শালার লাইফ, ধুর, নিজের বউটাকে একটু শান্তিতে আদর করতে পারি না।